আমরা জানতে পারছি বিভিন্ন অংশ থেকে দিতি যে তাকে আসিফ নজরুলকে সেই সময় গণভবনে প্রবেশ পর্যন্ত করতে দেওয়া হয়নি, অর্থাৎ নির্দিষ্টভাবে তিনি যে ইউনূসের অন্যতম ষড়যন্ত্রী সেটা মোটামুটি পরিষ্কার। এখানে প্রশ্ন আসছে, প্রশ্ন হলো তাহলে কি ইউনূস দেশ ছেড়ে জাপানের পথে? তিনি যখন জাপানে পাড়ি জমাচ্ছেন তখন কি প্যারালাল আর একটা প্রশাসন আর একটা সমান্তরাল কিছু চিন্তাভাবনা করা হচ্ছে, যেখানে সরাসরি প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারা চিন্তাভাবনা করছেন? এবং একই সঙ্গে এই যে ছবিটা উঠে আসছে, এই এত তিক্ততা কেন হলো? অর্থাৎ সেনাপ্রধানের সঙ্গে নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূসের যে মারাত্মকভাবে যে এই মুহূর্তে তিক্ত সম্পর্ক বলে বিভিন্ন অংশ কনফার্ম করছে, সেটা কেন? কারণ এখানে একটা বিষয় বুঝতে হবে, জাপানে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, তিনি যাচ্ছেন সেখানে দক্ষ কর্মী বাংলাদেশে পাঠাবে এই ধরনের একটা ন্যারেশনকে স্টাবলিশ করানোর জন্য ওভারঅল। কিন্তু ভেতরের ছবিটা হলো দীর্ঘদিন ধরে জাপান আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ, এবং যে তথ্য বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানতে পারছি, জাপানে গিয়ে তিনি বাংলাদেশের যে বিভিন্ন অংশ, অর্থাৎ যেমন চট্টগ্রাম পোর্ট, যেমন তোমাকে বলবো যে রাখাইন করিডোর, এই অংশগুলোর যে বিক্রির যে বন্দোবস্তকে চূড়ান্ত করতে তিনি ন্যাটো গোষ্ঠীভুক্ত জাপান এবং আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ জাপানে গিয়ে তিনি চূড়ান্ত করতে চাইছেন নিজেকে বাঁচানোর জন্য কি? সেই প্রশ্ন আসছে। এবার প্রশ্ন যে ওয়াকারুজ্জামান তিনি এতটা কেন নির্দিষ্টভাবে বিরোধিতার জায়গায় রয়েছেন? মোহাম্মদ ইউনূসের যে রাখাইন করিডোর সে সম্পর্কে সেনার বড় অংশ গত রাতে মধ্যরাতেই বলে দিয়েছে যে আমরা রাখাইন করিডোর মানব না, কোনোভাবেই মানব না। এবং তার পাশাপাশি চট্টগ্রাম সংলগ্ন অংশ থেকে বিভিন্ন ক্যামোফ্লেজ যে ইউনিফর্ম যেগুলো আর্মিরা ব্যবহার করে থাকে, তার প্রায় 12,000 ইউনিফর্ম সেনা গত রাতে উদ্ধার করেছে। একই সঙ্গে ঢাকার বিভিন্ন অংশে চেকিং গেট বসিয়ে অন্তত হাফ ডজন সন্ত্রাসবাদীকে